আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, কখন রায় ঘোষণা হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ বুবলি। যেমনটি জানেন যে আজকে নাইকো দুর্নীতি মামলা সেটি কিন্তু রায় হওয়ার কথা রয়েছে। যে দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আজকে রায় হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত রায় কখন হবে একদম সেভাবে কিন্তু সঠিকভাবে জানানো হয়নি। এখানে বলে রাখা প্রয়োজন, রায়টি নিম্ন আদালতে নয়, বরং হবে এর পাশে যে আদালতটি অর্থাৎ মহানগর দায়রা জজ আদালত, সেখানে রায়টি হবে। এদিকে নিম্ন আদালতে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে আজকে এখানে বেশ কয়েকজনকে আদালতে ওঠানো হয়েছে, যার মাঝে রয়েছে নিউ মার্কেট হত্যা মামলার পুলিশ সুপার তানভীর ইমনকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মিরপুর থানার অন্য একটি হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং পল্টন মডেল থানার আরেকটি হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপক তালুকদারকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তো এই মামলাগুলোর মাঝে দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও এখানে যিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ছিলেন পলক, তাকেও কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে, যদিও সেক্ষেত্রে এখনো বিচারিক কার্যক্রম চালু আছে এবং সেক্ষেত্রে রিমান্ড দেওয়া কিনা। তো নাইকো যে মামলা সেটি নিয়ে যদি বলতে হয় তাহলে এখন পর্যন্ত সেটির নির্দিষ্ট কোনো যে বিষয়টি সেটি বা রায়টি কখন হয়ে যাবে সেটির একেবারে যে নির্দিষ্ট সময়টি, সেই সময়টি এখনো বলা হয়নি। তবে বলা হচ্ছে যে বেলা 11টার পর হয়তোবা এই রায়টি মহানগর দায়রা জজ আদালত থেকে এটি ঘোষণা দিতে পারে এবং রায়টি জানানোর পর আমরা জানিয়ে দেব যে এখানে তার এই রায়ের প্রেক্ষিতে কি দেওয়া হয়েছে, সেখানে কি ঘোষণা করা হয়েছে। তো সিএমএম কোর্ট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। কুয়েটে গত রাতে ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর এই মুহূর্তে থমথমে পরিস্থিতি ক্যাম্পাসে। সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এরপর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্ররা গতকাল রাতে কিন্তু কুয়েট ক্যাম্পাসের ভিতরে একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা বিভিন্ন দাবি জানিয়েছে। তাদের মধ্যে যে দাবিগুলো ছিল, এর ভিতরে উল্লেখযোগ্য ছিল যে এই ছাত্রদের উপর যে হামলা হয়েছে, এই হামলার দায় স্বীকার করে ভিসি প্রভৃতি সহ কয়েকজনকে তারা স্বেচ্ছায় পদত্যাগের জন্য অবহিত করেছে। পাশাপাশি কিন্তু আজ দুপুর 1টার ভিতর তাদের যদি দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা ক্লাস পরীক্ষা সহ সকল কিছু বর্জন থেকে আসলে যে বিরত আছে এটা অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমরা কুয়েট প্রশাসন থেকে যেটা জানতে পেরেছি যে সকাল 11টা নাগাদ কিন্তু কুয়েটের একটি বিশেষ সিন্ডিকেট সভা কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে। আরেকটু জানিয়ে রাখি, গতকাল ছাত্র রাজনীতি কেন্দ্র করে যে সংঘর্ষ ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কিন্তু প্রায় 60 জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে এবং এদের ভিতর থেকে 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। আরেকটু বলে রাখতে চাই যে আজকের যে কুয়েটের যে ভিতরের অবস্থা সেটা কিন্তু সম্পূর্ণ থমথমে অবস্থা এবং কোথাও কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না। ছাত্ররা কিন্তু কুয়েটের ভিতর যে মেডিকেল আছে সেখানে কিন্তু অবস্থান করছে। আরেকটু বিষয় আমি একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে কুয়েটের নিরাপত্তার জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের সামনে থেকে কিন্তু অবহিত করেছে এবং তারা কিন্তু পাশাপাশি যেটা বলেছে যে ছাত্রদের নিরাপত্তার জন্য কুয়েটের আশেপাশে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই কিন্তু নিরাপত্তা জোরদার করতে হবে। এবং সকাল থেকে কিন্তু কুয়েট ক্যাম্পাসের বাইরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের টহল জোরদার রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কুয়েট ক্যাম্পাসের সামনে কিন্তু সেনাবাহিনী পুলিশের অবস্থান বিরাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কুয়েটের ভিতরে অবস্থান করছে। আর পাশাপাশি একটু বলে রাখি যে এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযান বা মামলার কোনো তথ্য কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে এখনো দেওয়া হয়নি। আর আরেকটু বলে রাখি যে এই কুয়েটের যে সংঘর্ষের ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের আসলে মতবাদ ব্যক্ত করেছে এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু খুলনায় এবং ঢাকায় পৃথকভাবে আজকে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। তো কুয়েট থেকে আমার কাছে এটা ছিল সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়েটের ক্যাম্পাস থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রকি।
সারা দেশের মতো নোয়াখালীতেও চলছে অপারেশন ডেভিল হান্ট। গত 24 ঘন্টায় জেলায় গ্রেফতার হয়েছে 5 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা কত জানাবেন? বুবলি, আপনি জানেন যে সারা বাংলাদেশেই যৌথ বাহিনীর নেতৃত্বে চলছে অপারেশন ডেভিল হান্ট। তার অংশ হিসাবে নোয়াখালীতে গত বেশ কয়েকদিন অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। তো এ নিয়ে যদি আমি বলতে চাই, নোয়াখালীতে গত 24 ঘন্টায় 5 জন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী। এ নিয়ে সর্বমোট নোয়াখালীতে গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছে প্রায় 82 জন। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি, এই ডেভিল হান্টে আসলে যে বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে জেলার সুশীল সমাজ যেটি বলছে, আসলে জেলার যে গত 15-16 বছর যেটি অপরাধের স্বর্গরাজ্য হিসেবে ছিল জেলার হাতিয়া উপজেলা, বিচ্ছিন্ন যেটি আমাদের নোয়াখালী জেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ, সে হাতিয়া উপজেলা, জেলার বেগমগঞ্জ উপজেলা, জেলার কোম্পানিগঞ্জ উপজেলা, এই 3টি উপজেলা আসলে অপরাধীর একটা স্বর্গরাজ্য গড়ে উঠেছিল। তো এই 3টি উপজেলা আসলে যে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনীর নেতৃত্বে যেটি পরিচালিত হচ্ছে, সেটি আশানুরূপ নয় বলে জানিয়েছেন জেলা সুশীল সমাজ। কারণ হিসেবে তারা বলেছে যে কোম্পানিগঞ্জ উপজেলা জানেন যে সারা বাংলাদেশে একটি আলোচিত বিষয়। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই, বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে যে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, যে হেলমেট বাহিনী সৃষ্টি হয়েছিল, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছিল, সে হেলমেট বাহিনী বা কিশোর গ্যাং যে এখনো ওই অস্ত্রধারীরা গ্রেপ্তার না হয় কোম্পানিগঞ্জবাসী একটা আতঙ্কের মধ্যে রয়েছে। একদিকে এই অভিযান নিয়ে একটা প্রশ্ন রয়েছে, অপরদিকে হাতিয়া উপজেলা যে বলতে গেলে জেলার আর যে বিচ্ছিন্ন দ্বীপ, সেখানেও যে সাবেক এমপি মোহাম্মদ আলীর নেতৃত্বে যে অভয়ারণ্য গড়ে উঠেছিল, বিশেষ করে জলদস্যু বনদস্যু দ্বারা যে একটি বাহিনী তিনি গড়ে তুলেছিলেন, সে বাহিনীর বিরুদ্ধে আশানুরূপ কোনো অভিযান চলছে না। অপরদিকে ব্যায়ামগঞ্জ উপজেলা কিন্তু সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল বিগত 16টি বছরে। ব্যায়ামগঞ্জ উপজেলায় কিন্তু অস্ত্রধারীদের আনাগোনা এখনো লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন জনসাধারণ। কিন্তু এই ব্যায়ামগঞ্জ উপজেলা থেকে কিন্তু এখনো তেমন অস্ত্র উদ্ধার করা হয়নি, যেভাবে ঠিক সেভাবে সন্ত্রাসীও গ্রেপ্তার করা হয়নি। তো জেলা সুশীল সমাজ বলছে যে আসলে যে এই লোক দেখানো যে অপারেশন ডেভিল হান্ট, সেটি যদি পরিপূর্ণ করতে হয়, সেটি যদি সফল সার্থক করতে হয়, যে অস্ত্রধারীরা রয়েছে, বিশেষ করে থানার তালিকাভুক্ত যে অস্ত্রধারীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যে সন্ত্রাসীরা রয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা বিগত 16 বছর দাপটের সহিত বিরাজ করেছিল বিভিন্ন সমাজে, বিভিন্ন এলাকায়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে এই অপারেশন ডেভিল হান্ট একটি সফল সার্থক হবে বলে জানিয়েছে। বুবলি, এ হচ্ছে নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সহকর্মী সুজন জানাচ্ছিলেন ডেভিল হান্টের বিস্তারিত। মুন্সিগঞ্জে আলুর দামে উঠছে না উৎপাদন খরচ, পাশাপাশি হিমাগারে সংরক্ষণে বাড়তি ভাড়া নির্ধারণে কৃষক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। অতিরিক্ত টাকা গুনে আলু বিক্রিতে কৃষক ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন কি? জি, আসলে ববলি, আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু এই বছর কিন্তু গত বছরের তুলনায় আলু রোপণ বেশি হয়েছে। তো এবং কৃষকরা যেটা বলছেন যে গত বছর যে বীজ, আলু, সার এবং কীটনাশক যেই দামে ক্রয় করেছেন, তার চেয়ে কিন্তু দ্বিগুণ পরিমাণ কিন্তু এবার সেই আলু কিন্তু বীজ আলু কিন্তু তারা সংগ্রহ করেছেন। এতে করে কিন্তু তাদের উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। তারা কিন্তু যেটি বলছেন যে এই বছর তারা জমিতেই তাদের 20 থেকে 22 টাকা করে কিন্তু তাদের এই আলু জমিতেই খরচ হয়েছে। এদিকে কিন্তু কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন কিন্তু গত বছর 60 টাকা নির্ধারণ করলেও এই বছর কিন্তু 8 টাকা করে কিন্তু তারা কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি করেছে। এখানে কিন্তু কোল্ড স্টোর মালিকরা কিন্তু গত বছরও কিন্তু যেই কোল্ড স্টোরের নির্ধারণ ছিল সেই দামে তার চেয়ে একটু কম তারা নিয়েছে। এবছর কিন্তু যদি সব দাম থাকায় কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন, এবং এখানে যে ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা কিন্তু বিপাকে পড়েছেন। তো এখানে কোল্ড স্টোর গত এই ফেব্রুয়ারির শেষের দিকে তাদের এই কোল্ড স্টোর
আপনার তারা কিন্তু আলু সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ যে টুকিটাকি কাজ থাকে সংরক্ষণের জন্য তাদের সার্ভিসিং এর কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তারা কিন্তু কোল্ড স্টোর পুরোপুরি প্রস্তুত রেখেছেন বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে আমি মুক্তারপুর বিক্রমপুর স্টোরে একজন ম্যানেজার, আমি তার সাথে একটু কথা বলবো যে এখানে এই বছর আপনাদের খরচ কেমন এবং আলু সংরক্ষণ দাম বাড়িয়েছেন কিনা। ধন্যবাদ দেশ টিভি কর্তৃপক্ষকে। এই বছর ইনশাআল্লাহ আমরা বিভিন্ন পর্যায় থেকে যা সংবাদ পাচ্ছি, শতভাগ আলু উৎপাদনের সক্ষম সকল কৃষকই। তবে এই বিগত কয়েক মাস দাম বাড়িয়েছেন 1 টাকা করে, এই বিষয়ে একটু বলবেন। এটা কোল্ড অ্যাসোসিয়েশন ব্যাপার। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে তো এইটার অধীনস্থ যারা আছে তারা তো ওইটাকে ফলো করতে হবে। তবে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উপর ভিত্তি করলে এখানে সংরক্ষণ করে যারা, তারা কিন্তু এটা পরিপূর্ণ সায় দিতে চায় না। তারা মনে করে যে 1 কেজি আলুর উপর যদি ভাড়া দিতে হয় 8 টাকা কেজি, তাইলে আরো হইল গিয়া আলুটা কিনতে হবে আরো 20 থেকে 22 টাকা। তাহলে কাঁচা আলুটাই আপনার পড়ে যায় 30 টাকা। তারপরে কোল্ড স্টোরের ভিতরে যখন ইন করলে সেখানে তার এই আরো খরচা আছে, এতে ইত্যাদি মিলে আপনার আলু খরচ হয়ে যায় প্রায় 35 টাকা কৃষক এবং ব্যবসায়ীদের। তো 35 থেকে 35,000 টাকা যদি এখানে বিক্রি হয়ে যায়, মানে খরচ হয়ে যায়, তারা তো 5 টাকা পার কেজিতে লাভ করার আশাবাদী। সেই হিসাবে তো আপনার খুচরা বাজারে 45 টাকার মতো প্রায় হয়ে যায়। আচ্ছা, যেই দাম আছে এই দাম থাকলে কি কৃষক তাদের চালান পাবে কিনা? না, বর্তমানে কৃষক যে চালানের কথা বলছেন, এই চালানটা এখন যে আপনার আলু মার্কেটে যেটা পাওয়া যাচ্ছে, ভোক্তারা যেটা নিচ্ছে, এই মূল্যটা এরকম থাকবে না। যখন কোল্ড স্টোরেজগুলি সব সচল হয়ে যাবে, যখন সংরক্ষণ শুরু করবে, তখন এটা পর্যায়ক্রমে এই আলুটা তো পরিপক্ক হইয়া জমিতে উঠবো, পরিপক্ক হয়ে উঠে ওটার ভ্যালুও অন্যরকম, মানও অন্যরকম, তখন দাম একটু বাড়বে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু তারা জানিয়েছেন যে কৃষকরা কিন্তু এখন বাজারে যেই দাম রয়েছেন সেই দাম থাকলে কিন্তু কৃষকরা তাদের চালান পাবে না বলে এখানে জানিয়েছেন আমাদের কৃষক এবং ব্যবসায়ীরা। তো এই বছর মুন্সিগঞ্জের 10.5 লক্ষ মেট্রিক টন আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ মুক্তারপুর কোল্ড স্টোর থেকে আলুর সর্বশেষ খবর। সুমন, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে পণ্য বিক্রির শুরুর দিনেই টিসিবির স্মার্ট কার্ড কাজ না করায় অনেকে ফেরেন খালি হাতে। দ্বিতীয় দিনে একই সমস্যায় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই বিষয় নিয়ে কি বলছেন কার্ডধারী সহ সংশ্লিষ্টরা, জানাবেন আমাদের। এটি হচ্ছে একটি স্মার্ট ফ্যামিলি কার্ড। আসলে যারা সুবিধাভোগী রয়েছেন তারা এই কার্ডটি সঙ্গে নিয়ে এসে কিন্তু টিসিবির পণ্য সুলভ মূল্যে তারা ক্রয় করতে পারছেন। অর্থাৎ যাদের এই কার্ডটির নাম্বার সমস্যা রয়েছে তারা কিন্তু এসে ঘুরে যাচ্ছেন। আমরা দেখেছি গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন ঘুরে গিয়েছেন। প্রায় এই সংখ্যাটি হবে কয়েক হাজার। অর্থাৎ সিটি কর্পোরেশন বলছেন যে তাদের এই প্রথম দিকে এই ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করায় এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ সেই সমস্যা নিরসনে তারা কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর 7 নম্বর ওয়ার্ডে রয়েছি। এখানে কিন্তু টিসিবির পণ্য দ্বিতীয় দিনের মতো আজকে সকাল থেকেও বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সাধারণ সুবিধাভোগী যারা রয়েছে তাদের মধ্যে 2 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 1 কেজি চিনি এবং 2 কেজি তেল কিন্তু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সুলভ মূল্যে সেটি কিন্তু 390 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই যারা সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সুবিধাভোগী কিন্তু তারা তাদের যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু তারা তাদের পণ্য ক্রয় করছেন এবং অনেকেই কিন্তু ঘুরে যাচ্ছেন। যাদের কিউআর কোড অর্থাৎ নাম্বার স্ক্যানিং এর মাধ্যমে না মিলছে তারা কিন্তু
ঘুরে যাচ্ছেন, পণ্য কিন্তু কিনতে পারছেন না, অর্থাৎ তারা সেটি নিয়ে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে এই কার্ডগুলো কিন্তু তারা যাচাই বাছাই করেছেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু সেই কার্ডগুলোর কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে কিন্তু সাধারণ সুবিধাভোগী যারা রয়েছেন তারা কিন্তু পণ্য ক্রয় করতে পারছেন এই কার্ডের মাধ্যমে। অর্থাৎ যাদের নাম্বার এবং কিউআর কোড মিলছে না তারাই কিন্তু ঘুরে যাচ্ছেন এবং তারা বলছেন যে এখানকার যারা রয়েছেন দায়িত্বরত তারা বলছেন যে সেইগুলো কিন্তু টিসিবি কর্তৃপক্ষ সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু সেটি সমাধান করার চেষ্টা তারা করবেন। আমরা এখানে একজন সুবিধাভোগী রয়েছেন, আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের পণ্য ক্রয় করছেন কেমন লাগছে, এতে কি সুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, খুব ভালো লাগছে এবং আমাদের সুবিধা হয়েছে। আমরা সাধারণ লোক, আমাদের খুব সুবিধা হয়েছে। আগে যে বলা হতো যে অনেক সময় পণ্য ক্রয় করতে এসে হয়রানির শিকার হতেন, এতে করে কি হয়রানি কমেছে না বেড়েছে? এখন ভালো হয়েছে, এখন আর হয়রানি নেই। এখন আমাদের আগে অনেক লোকজন থাকতো, এখন এই কমে আসছে, এখন সুবিধা হয়েছে। এই সুবিধাভোগী বলছিলেন যে এখন কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা হয়, কিন্তু তারা সহজেই পণ্য ক্রয় করতে পারছেন এবং তারা কিন্তু সহজেই এসে কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে না এবং সহজেই কিন্তু তারা পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারছেন। আমরা এখানকার যে 7 নম্বর ওয়ার্ডের কম্পিউটার অপারেটর রয়েছেন প্রবীর রঞ্জন, একটু জানতে চাই আপনার এখানে তো এখন পর্যন্ত 175টি কার্ডের জটিলতা রয়েছে, সেটি কেন, কি কারণে? আমার এখানে বিতরণ বাকি আছে 175টা কার্ড, এর মধ্যে 25টা কার্ড মৃত আর 50টা কার্ড হইতেছে ফোন নাম্বার বন্ধ, তাদের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। আর যে 100 কার্ড ছিল ওনারা বেশিরভাগই চাকুরিজীবী, এলাকায় থাকে না, তো ওনাদের সাথে আমরা ফোনে কথা বলছি, ওনারা সময় সুযোগ বুঝে কার্ডগুলা নিয়ে যাবে। আর 11টা কার্ড আছে যাদের ফোন নাম্বার সংক্রান্ত সমস্যা, তাদেরকে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আগের ফোন নাম্বারগুলা ওনার নিজ নামে নিবন্ধিত দেখাইতেছে, এই জন্য ফোন নাম্বারগুলো চেঞ্জ করা যাইতেছে না। বা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এইগুলো সমস্যার সমাধান করে দিবে। আর আমার ওয়ার্ডে 1733টা কার্ডের মধ্যে স্মার্ট কার্ড চলে আসছে 1406টা, এর মধ্যে বিতরণ হয়েছে 1225টা, আজ পর্যন্ত 1225টা বিতরণ হয়েছে। আর বাকিগুলো আমাদের সংশোধনের জন্য পাঠানো হয়েছে, এর মধ্যে 136টা সংশোধন যোগ্য দেখাইতেছে আর বাকিগুলো সংশোধন অযোগ্য। এই কার্ডগুলো আসলে আশা করি যে মানুষের একটা অন্যরকম ধারণা ছিল, এই ধারণাগুলোও চেঞ্জ হয়ে যাবে। আর এই সিস্টেমের কারণে পণ্য বিতরণের অনেক সহজ হয়ে গেছে। আগে একজনের কার্ড দিয়ে আরেকজন মাল নিয়ে নিত, এখন সেটা পারতেছে না, কারণ ছবি তুলতে হয় কার্ড নিতে গেলে, ফোনে ওটিপি যায়, এই জন্য একজনের কার্ডটা আরেকজন ব্যবহার করতে পারে না। প্রকৃত উপকারভোগী যারা আছে তারাই শুধু কার্ডটা নিতে পারে। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে কি কি কারণে জটিলতা সৃষ্টি হয়েছে সেই বিষয়টি বলছিলেন এবং যারা ভুক্তভোগী এবং সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু বলছেন যে অনেকেই আমরা দেখেছি তারা পণ্য ক্রয় করতে না পেরে কিন্তু তারা ঘুরে গেছেন এবং তাদের যে সমস্যাগুলো দেখা দিয়েছে প্রাথমিকভাবে সেইগুলো কিন্তু নিরসনে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কিন্তু তারা দিয়েছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 43,000 সুবিধাভোগী কিন্তু টিসিবির পণ্য তারা ক্রয় করতে পারবেন এবং এছাড়া জেলায় কিন্তু 2,24,000 সুবিধাভোগী রয়েছেন, তারা কিন্তু এই টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে তাদের যে পণ্য ক্রয় সেটি কিন্তু সহজেই করতে পারছেন। অর্থাৎ সেটি গতকাল থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু শেষ হবে সেই পণ্য বিক্রি। অর্থাৎ আজকের মধ্যে যারা আসবেন না তারা কিন্তু সেই পণ্য, কাঙ্ক্ষিত যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু তারা ক্রয় করতে পারবেন না। আমরা জানতে চাই কি কি সমস্যা হচ্ছে যারা পণ্য কিনতে আসছেন? এমনি পণ্য দিতে আসছি আমরা ডিলার, এমনি কোনো অসুবিধা নাই, কার্ড সুন্দরভাবে যাচ্ছে, স্ক্যানার করার সাথে সাথে সবাই পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, তিনি বলছিলেন যে অর্থাৎ যারা ডিলার রয়েছেন তিনি বলছিলেন যে যাদের কার্ড
কোনো সমস্যা নেই, তারা কিন্তু সহজেই এসে পণ্য ক্রয় করতে পারছেন, অর্থাৎ তাদের কোনো ভোগান্তি হচ্ছে না। অর্থাৎ যাদের কিউআর কোড এবং নাম্বার মিলছে না স্মার্ট ফ্যামিলি কার্ডে, সেই তারাই কিন্তু প্রকৃতপক্ষে জটিলতার শিকার হয়েছেন এবং সেই বিষয়টি নিরসন কল্পে সিটি কর্পোরেশন এবং টিসিবি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আগামী 20 তারিখ থেকে কিন্তু রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে খোলা বাজারে কিন্তু টিসিবির পণ্য বিক্রি করা হবে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে টিসিবির পণ্য বিক্রি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী জেলার দৌলদিয়া যদু ফকির পাড়া থেকে তোরাব সর্দারের পাড়া পর্যন্ত 3 কিলোমিটার আঞ্চলিক সড়কে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, নির্মাণাধীন কাজ বন্ধ রাখার বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। ধন্যবাদ বুবলি, আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের যদু ফকির পাড়া থেকে তুরাব সর্দারের পাড়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা গত 4 মাস যাবত খানাখন্দ করে রেখেছে ইজারা ঠিকাদার। তো এই কাজটি না করে ঠিকাদার নিরুদ্দেশ হয়েছে। এই কাজটি কিন্তু দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। আর এই রাস্তার কাজটি বন্ধ থাকার কারণে এই এলাকার যে সাধারণ মানুষ আছে তাদেরকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। এই এলাকার সাধারণ যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছি আমি, তারা জানিয়েছেন যে এই এলাকাটা কৃষি প্রধান এলাকা। এই এলাকার যে সাধারণ মানুষের কৃষি পণ্য যে বাজারে নিতে কিন্তু তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকের ফসলও কিন্তু অনেকটা পচে গেছে বলে এই সাধারণ কৃষক জানাচ্ছেন। তারা জানিয়েছেন যে এই 3 থেকে 4 কিলোমিটার মাথায় করে তাদেরকে মহাসড়কে নিয়ে বিভিন্ন যানবাহনে কিন্তু তাদেরকে বাজারে যাতায়াত করতে হয়। তো এই প্রতিনিয়তই কিন্তু কৃষকদের এই চরম দুর্ভোগটা পোহাতে হচ্ছে। আর আরেকটি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর, যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে এই রাস্তা দিয়ে তাদেরকে নেওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। তাদেরকে এই ভ্যানে বা কোনো প্রকার ছোট ছোট যানবাহনে নেওয়া সম্ভব না। তাদেরকে বিভিন্ন কৌশলে মহাসড়কে নিয়ে কিন্তু তাদেরকে হাসপাতালে বা বিভিন্ন ডাক্তারের কাছে নিতে হয়। তো কোনো অ্যাম্বুলেন্স এই মহাসড়ক দিয়ে চলতে পারে না বলে সাধারণ মানুষ জানাচ্ছেন। এই ব্যস্ততম এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ প্রতিনিয়ত চলাচল করে, কিন্তু এই রাস্তাটি এখন ভূতির পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ এখান দিয়ে কোনো মানুষ সাধারণভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এলাকার রাস্তার দুই পাশে যারা বসতি রয়েছেন তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে তাদেরকে 3 কিলোমিটারের অধিক জায়গা কিন্তু তাদেরকে প্রতিনিয়ত পায়ে হেঁটে চলাচল করতে হয় বলে তারা জানিয়েছেন। বাজার থেকে কোনো পণ্য নিয়ে আনার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে এই দুর্ভোগটি পোহাতে হয় বলে তারা এই বিষয়টি জানিয়েছেন। তো এই কেন এই বিষয়টি তাদেরকে পোহাতে হচ্ছে বলে জানলে তারা কিন্তু একটি জানিয়েছেন যে ইজারাদার ঠিকাদার রয়েছে সে কিন্তু নিরুদ্দেশ হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই কাজটা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, আর দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার কারণে কিন্তু তাদেরকে এই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা প্রকাশের সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে ঠিকাদারে তারা তাগাদা দিয়েছে বা অতি দ্রুতই কিন্তু এই রাস্তার কাজটি সমাধান হবে বলে তারা জানিয়েছেন। আর সাময়িক যে দুর্ভোগটি রয়েছে এলাকাবাসী সে ব্যাপারে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছেন যে যারা ঠিকাদার রয়েছে তাদেরকে তারা তাগাদা দিয়েছেন, অচিরেই রাস্তার কাজটি সমাধান হবে। তো এই ছিল রাজবাড়ী জেলার দৌলতদিয়া একটি আঞ্চলিক সড়কের সর্বশেষ সংবাদ। বুবলি। শামীম, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল সদর উপজেলার বাসারচর এলাকায় প্রায় 90 লাখ টাকা ব্যয়ে লৌহজং নদীর উপর সেতু নির্মাণ হলেও দীর্ঘদিনে অ্যাপ্রোচ সড়ক না করায় ব্যবহার হচ্ছে না সেতুটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত 30,000 মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন।
জি বুবলি, আপনি যেমনটি বলছিলেন যে এই বিষয়ে বারবারই এলজিডি যে সদর উপজেলা প্রকৌশলী রয়েছেন জাকির হোসেন, ওনার সাথে বারবার যোগাযোগ করেও ওনাকে পাইনি, যে কারণে এই সেতুর যে সর্বশেষ অবস্থা সেটি জানা যায়নি। তবে এই এলাকায় এসে যেটি জেনেছি যে এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবতই এই ভোগান্তিতে পড়েছেন, যেটি হচ্ছে যে এই সড়কটি এখন তারা ব্যবহার করতে পারছেন না। যদিও কিছুদিন আগে তারা এই সেতুতে উঠতে একটি মই ব্যবহার করেছিল, যে কারণে পরবর্তীতে এই মইটিও এখন নেই, যে কারণে তারা এই দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি এই সেতুতে উঠতেও তাদের যে ভোগান্তি হচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানকার মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন, আমরা তাদের কাছে শুনবো যে তাদের বক্তব্য। এই সেতুটি তো হচ্ছে, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি সেতুতে ওঠার মতো কোনো অবস্থা নাই। এই সেতুতে যেন আমরা উঠতে পারি, এই ধরনের একটা রাস্তার আমাদের প্রয়োজন, রাস্তার ব্যবস্থা করে দিতে হবে, তা নাহলে সেতুটা ব্যবহার করা যাচ্ছে না। হয়ে আছে এই পর্যন্তই শেষ, কিন্তু এটার ভিতরে উঠা যাচ্ছে না, নামা যাচ্ছে না, কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না। সেতুর রাস্তার দরকার আর কি, সেতুতে উঠার জন্য। এখানে এই সেতুটি কি ব্যবহার করতে পারছে শিক্ষার্থীরা? জি না, ব্যবহার করতে পারতেছে না। গার্জেনরা বাচ্চা নিয়ে যাতায়াতের সমস্যা হইতেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে ব্রিজ দিয়ে উঠতে ওনাদের অনেক কষ্ট হইতেছে। তো মনে করেন যে খালি যে বাচ্চাদেরকে গার্জেন, তারপরে যে অনেক ধরনের মানুষ তো এই দিক দিয়ে চলাফেরা করে, লাউজানা, বাসা, খানপুর, চিলাবাড়ি, কাঁঠাল বাগান, সবাই তো কষ্ট। তারপরে যে এরপরে এই জায়গায় পানি আসলে মানুষের আরো কষ্ট হয় যাতায়াতের। একটু বলবো যে এই সেতু নির্মাণে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা, বা ঠিকাদার কেন হচ্ছে রাস্তা করেনি? জি আসসালামু আলাইকুম। যে আমাদের এই ব্রিজটি অনেকদিন আগেই কমপ্লিট হয়েছে, কিন্তু ব্রিজের রাস্তা এখনো কমপ্লিট হয় নাই। 5ই আগস্টের পরে এই যে কাজের যে দায়িত্বে ছিলেন ওনারা পালিয়ে গেছে, তো এখনো ওনারা কাজ করতেছে না। তো আশেপাশে যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এই ব্রিজের মাধ্যমে ওনারা চলাচল করে, তো ওনাদেরকে চলাচলে অনেক দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে হচ্ছে আমাদের এই পাশে একটা প্রাইমারি স্কুল আছে, এই সাইডে একটা মাদ্রাসা আছে, তো দুই পাশেই যাতায়াতের স্কুলের ছাত্রছাত্রী বা মাদ্রাসার ছাত্রছাত্রীদের অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। উনি যেটি বলছিলেন যে এইখানে যারা স্থানীয় রয়েছে, পাশাপাশি শিক্ষার্থী যারা রয়েছে তারা দুর্ভোগে পড়েছে। এটি হচ্ছে টাঙ্গাইল সদরের যে দাইন্যা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের বাসাচর এবং বাসাখানপুর যে এলাকা, সেই এলাকার মাঝখানে লোহজং নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ হয়েছে প্রায় 90 লাখ টাকার ব্যয়ে। এবং এই টাকার ব্যয়ে যে নির্মাণ হয়েছে, যে যাদের কারণে তারা এটা থেকে বঞ্চিত হচ্ছেন, এতে করে প্রায় 30,000 মানুষ এই সড়কটিতে চলাচল করতে পারছেন না এবং তাদের দুর্ভোগ যেমন বেড়েছে, তাদের দাবি অতি দ্রুত যেন সেতুর দুই পাশে সড়ক নির্মাণ করে এটি যেন সচল করা হয় দ্রুত। এই ছিল বাসাচর থেকে সর্বশেষ। বুবলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল সদর থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী অভিজিৎ ঘোষের সাথে। জেলা প্রশাসনের আয়োজনে বাঘেরহাটে চলছে সাঁতার প্রতিযোগিতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কতজন প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং এই আয়োজনের অবস্থা এখন সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। বাগেরহাটে মূলত সাঁতার প্রতিযোগিতা কিন্তু এই মাত্র শেষ হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসারের আয়োজনে এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং আমরা দেখেছি অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 এবং মুক্ত সাঁতার প্রতিযোগিতা ছিল। মুক্ত সাঁতার প্রতিযোগিতা খুবই আকর্ষণীয় ছিল, এখানে কোনো বয়সের ব্যারিয়ার ছিল না। আমরা দেখেছি 50 ঊর্ধ্ব মানুষও কিন্তু এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। কিশোরীদের জন্য সাঁতার প্রতিযোগিতা ছিল। এছাড়া সবকিছু মিলিয়ে কিন্তু এখানে বাগেরহাটের যে সাঁতারুরা ছিল তারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং এই আয়োজনটি সকাল 10টায় উদ্বোধন করেছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং দুপুরের দিকে এই আয়োজনের সমাপনী করা হবে এবং সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। আপনাদেরকে আরো জানাতে চাই, এই যে আজকের সাঁতার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কিন্তু বাগেরহাটের তারুণ্যের উৎসবের একটি অংশ ছিল এবং এই প্রতিযোগিতার সমাপনীর মাধ্যমে কিন্তু বাগেরহাটে 2025 সালের যে তারুণ্যের উৎসব, সেই তারুণ্যের উৎসব শেষ হবে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। এছাড়া তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, প্রতিবন্ধী শিশুদের খেলাধুলা সহ নানা
আয়োজন ছিল এবং সেই আয়োজন আজকে সমাপ্ত হলো এই যে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে। সাঁতার প্রতিযোগিতায় সব থেকে বিশেষ যে ইভেন্টটি ছিল সেটা ছিল হচ্ছে চিত সাঁতার। বয়স্ক যারা সাঁতারু ছিলেন তারা চিত হয়ে বা উল্টো সাঁতার যেটাকে বলে সেই সাঁতার কিন্তু এখানে করেছেন। বাগেরহাটের মিঠাপুকুর পাড় থেকে এই ছিল আমার কাছে সাঁতার প্রতিযোগিতার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।